আজকে কিছু অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের। প্রথমেই দেখো যে কোশ্চেনটা, সেটা হলো ঠেলা অপেক্ষা টানা সহজ হওয়ার ব্যাখ্যা। তাহলে কোনো একটা বস্তু ঠেলা সোজা নাকি টানা সোজা, এটা নিয়ে আলোচনা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন আসে, সচরাচর পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে দেখো বিভিন্নভাবে আসতে পারে কোশ্চেন, যেমন আসতে পারে ট্রলি ব্যাগ ঠেলা অথবা টানা কোনটা সহজ, অথবা ট্রলি ব্যাগের জায়গায় লন রোলার আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। তাহলে দেখো এখানে একজন ট্রলি ব্যাগ ঠেলছে, টানছে, একজন ট্রলি ব্যাগ ঠেলছে, ট্রলি ব্যাগই ধরে নাও। তাহলে কোনটা সোজা এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, উপাংশ দিয়ে আমাদের এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে। ধরো প্রথম ক্ষেত্রে এটা আমি 1 নাম্বার কেস ধরলাম, এটা ধরলাম 1 নাম্বার কেস। 1 নাম্বার কেস কি, এই ট্রলি ব্যাগটা এই মেয়েটা টানছে। তো ট্রলি ব্যাগটা যদি টানে, তাহলে ধরো এটা ট্রলি ব্যাগ ধরলাম, এটা 1 নাম্বার কেস, এটা ট্রলি ব্যাগ ধরলাম। এই ট্রলি ব্যাগটা যখন টানছে তখন কি সে এই বরাবর একটা বল প্রয়োগ করছে না, এই বরাবর একটা বল প্রয়োগ করছে। যেহেতু এই বরাবর একটা বল প্রয়োগ করছে, তাহলে সে বলটা কি হবে, দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটাকে আমরা বলবো অনুভূমিক উপাংশ, আর একটাকে বলবো উলম্ব উপাংশ। তাহলে দেখো এই বরাবর অনুভূমিক উপাংশ কাজ করবে, এই বরাবর উলম্ব উপাংশ কাজ করবে। তো এই বলটা যদি এফ হয়, তাহলে এটা কত হবে, এফ কস থেটা। আমরা কি জানি, অনুভূমিক উপাংশ সবসময় কস থেটা দিয়ে হয়, আর উলম্ব উপাংশ কি হবে, এফ সাইন থেটা। তাহলে দেখো এই যে ট্রলি ব্যাগটা, এটা একটা ওজন আছে না, ওজন কোন বরাবর কাজ করে, ওজন সবসময় ভূপৃষ্ঠের দিকে কাজ করে। তাহলে এটার যে ওজন এম জি, এটা কিন্তু কাজ করছে এই বরাবর এম জি। এখন তুমি যখন এইভাবে টানছো, একটা বল প্রয়োগ করছো, তখন এই বলের যে দুটো উপাংশ ভাগ হচ্ছে, উপাংশের মধ্যে এফ কস থিটাটা এই ট্রলি ব্যাগটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, সামনের দিকে ধাক্কা দিচ্ছে। আর এই যে এফ সাইন থেটা, এই বলটা কি করছে, এই ওজন কাজ করছে এইদিকে, ওজনের বিপরীতে কাজ করছে, করে ওজনটাকে কমিয়ে দিচ্ছে। ধরো এই ট্রলি ব্যাগের ওজন সাপোজ 10 কিলোগ্রাম, আর এখানে এফ সাইন থিটার যে মান সেটা সাপোজ 4 কিলোগ্রাম আসলো। তাহলে কিন্তু তুমি যখন ট্রলি ব্যাগটা টানছো, তখন কি হচ্ছে, তখন তোমার কাছে মনে হচ্ছে ট্রলি ব্যাগটার ওজন 6 কিলোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, কারণ কি, ওজনের বিপরীতে এই উলম্ব উপাংশটা কাজ করছে, আমি যে বলটা প্রয়োগ করছি তির্যক ভাবে। তাহলে ট্রলি ব্যাগ যখন তুমি টানছো, তখন কিন্তু এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, এবার আসো তুমি ঠেলছো, ঠেলছো মানে কি, তুমি এইভাবে বল প্রয়োগ করছো না, এইভাবে বল প্রয়োগ করছো। তা ধরলাম এটা সে দ্বিতীয় কেস, এটা 2 নাম্বার কেস। তাহলে 2 নাম্বার কেসে কি, তুমি ট্রলি ব্যাগ ঠেলছো। ওকে, তা ঠেললে যে ঘটনাটা ঘটবে, এই বরাবর একটা উপাংশ কাজ করবে আর এই বরাবর একটা উপাংশ কাজ করবে, তাই তো হওয়া উচিত। তাহলে দেখো এটা যদি থেটা হয়, তাহলে এটা হবে এফ কস থেটা অনুভূমিক উপাংশ, আর এটা হবে এফ সাইন থেটা উলম্ব উপাংশ। কোন ক্ষেত্রে, যখন তুমি এভাবে ঠেলছো। তাহলে দেখো বিষয়টা ধরে নিলাম, এই ক্ষেত্রে ট্রলি ব্যাগটার ওজন ছিল 10 কিলোগ্রাম, আর এই এফ সাইন থিটার ওজন হলো 4 কিলোগ্রাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু 10 যোগ 4 মানে 14 কিলোগ্রাম তোমার কাছে অনুভব হবে। তোমার কাছে কি হবে, এই ট্রলি ব্যাগটার ওজন অনুভব হবে 14 কিলোগ্রাম। তাহলে তুমি এখন তুমি বলো তো, তুমি ট্রলি ব্যাগটা যখন টানছো, তখন তোমার কাছে ট্রলি ব্যাগের ওজন যদি সত্যি সত্যি 10 কিলোগ্রাম হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রলি ব্যাগের যে ভরটা যদি 10 কিলোগ্রাম হয়, সেই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হবে, যে এই 6। আর এই ক্ষেত্রে কি, যে ট্রলি ব্যাগটা যদি 10 কেজি হয়, তোমার কাছে মনে হবে কি 14। তাহলে কোনটা তোমার কাছে সোজা মনে হবে, 6 না 14? ডেফিনেটলি 6। তাহলে আমরা ট্রলি ব্যাগটা যখন টানবো,
তখন আমাদের কাছে সেটা ইজি মনে হবে। কেন ইজি মনে হবে? কারণ ট্রলি ব্যাগ যখন তুমি টানবা তখন তার উলম্ব উপাংশটা, বল প্রয়োগকৃত বলের উলম্ব উপাংশ কি করে? ওজনের বিপরীতে কাজ করে। এটাই কিন্তু পিন পয়েন্ট। যখন পরীক্ষার খাতায় তোমরা লিখবা তখন কিন্তু লিখতে গেলে কিন্তু বইয়ে যা আছে হুবহু মুখস্থ করে লেখা ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে কি করতে হবে? পিন পয়েন্টগুলা ভালো করে লিখতে হবে। সেখানে কি তোমরা যদি এই জিনিসটা ব্যাখ্যা করতে পারো দুটা চিত্র দিয়ে, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ, এটার অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ দিয়ে তুমি যদি ব্যাখ্যা করতে পারো যে ট্রলি ব্যাগটা যখন আমি টানছি তখন উলম্ব উপাংশটা ওজনের বিপরীতে কাজ করছে, আর ট্রলি ব্যাগটা যখন আমি ঠেলছি তখন উলম্ব উপাংশটা ওজনের দিকেই কাজ করছে। এতটুকু লিখতে পারলে ফুল মার্কস দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ট্রলি ব্যাগ বা যে কোনো বস্তু ঠেলা অপেক্ষা টানা সহজ। কেন? কারণ উলম্ব উপাংশটা ওজনের বিপরীতে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টর লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আমরা কি জানি যে দুটা ভেক্টর যদি একটা পি হয় এবং যদি একটা কিউ হয়, তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি যদি আর হয়, আরটা কি হয়? সামান্তরিকের সূত্র দিয়ে দিলে এই আর সমান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এর উপরে কিন্তু একটা রুট। এই তো। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মানটা কখন হবে এবং সর্বনিম্ন মানটা কখন হবে? আমরা দেখছি যে এই ভেক্টরের লব্ধির মধ্যে পিটা ফিক্সড, কিউ ফিক্সড, এগুলা তো কোনো চেঞ্জ করা সম্ভব না। তাহলে একমাত্র চেঞ্জ করা সম্ভব কি? cos আলফা। cos আলফা চেঞ্জ করা সম্ভব। তাহলে cos আলফা যদি চেঞ্জ করা সম্ভব হয়, তাহলে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কার উপর নির্ভর করছে? cos আলফার উপরে। cos আলফা যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে। cos আলফা যদি সর্বনিম্ন হয় তাহলে লব্ধির মান সর্বনিম্ন হবে। আমরা cos আলফার সর্বোচ্চ মান কত বাবা? cos আলফার সর্বোচ্চ মান কত? 1। আর cos আলফার সর্বনিম্ন মান কত? -1। cos আলফার সর্বোচ্চ মান 1। আলফা কত হলে 1 হয়? আলফা যখন 90 ডিগ্রি হয় তখন সেটা, সরি, আলফা যখন 0 ডিগ্রি হয় তখন সেটা কি হয়? 1 হয়। আর আলফা যখন 180 ডিগ্রি হয় তখন কি হয়? -1 হয়। তাহলে আমরা দেখছি দুটা ভেক্টর যে কাজ করবে, এই যে এই আলফাটা, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কোণটা যখন 0 ডিগ্রি হবে, মানে একই দিকে ক্রিয়া করবে, তখন সেখানে আমরা সর্বোচ্চ লব্ধি পাবো। আর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তখন আমরা কি পাবো? সর্বনিম্ন লব্ধি পাবো। ঠিক যেমন দেখো, আমরা যদি এই চিত্রটাকে দেখি, আমি একটা চিত্র রেখেছি এখানে, চিত্রটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে। চিত্রটা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটা বস্তু, এই বস্তুর উপরে, প্রথমে এটাতে যাই, এইটা একটা বস্তু, এই বস্তুর উপরে দুইটা ব্যক্তি একই দিকে বল প্রয়োগ করছে না? সাপোজ এই যে এই ব্ল্যাক টি শার্ট পরা ব্যক্তিটা 10 নিউটন বল প্রয়োগ করছে, আর হোয়াইট টি শার্ট পরা ব্যক্তিটা 6 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে দুজন যদি একই দিকে বল প্রয়োগ করে তাহলে এখানে যে প্রয়োগকৃত বল সেটা কত হবে? 16 নিউটন। কেন হচ্ছে? কারণ এরা একই দিকে বল প্রয়োগ করছে, মানে কি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, সেকেন্ড চিত্র দেখো, এখানে এই ব্ল্যাক টি শার্ট পরা লোকটা এদিকে বল প্রয়োগ করছে, সে 10 নিউটনই, আর হোয়াইট টি শার্ট পরা লোকটা এদিকে বল প্রয়োগ করছে 6 নিউটনই। তাহলে এই বস্তুটা ডেফিনেটলি এদিকে যাবে, কিন্তু কত নিউটন বলে যাবে? 4 নিউটন বলে যাবে। তাহলে দেখো একই বল প্রয়োগ করা হচ্ছে দুইটা ক্ষেত্রেই, জাস্ট দিকের ভিন্নতার জন্য কিন্তু এখানে 16 নিউটন রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে, এখানে কিন্তু 4 নিউটন রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে। কেন? জাস্ট অ্যাঙ্গেলের চেঞ্জের জন্য। তাহলে এই যে দুইটা বল, এদের এই যে এই বাক্সটার
বলের মান কিন্তু 4 নিউটন সর্বনিম্ন হবে, 16 নিউটন সর্বোচ্চ হবে। বাদ বাকি যে মানগুলা তুমি যদি 0 থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 70 ডিগ্রি, তাহলে কিন্তু মানগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু 16-র বেশি জীবনে হবে না। আবার কি হবে না, এদিকে তুমি যদি সর্বনিম্ন যেই দুজন যদি এই বল প্রয়োগ করে, তাহলে 4 নিউটন হলো সর্বনিম্ন বলটাই এখানে হবে। তাহলে দেখো এখানে আমরা দেখছি যে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। সর্বনিম্ন মান কখন হবে, যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। যখন 0 ডিগ্রি হয় তখন দুটা বল একই দিকে ক্রিয়া করে, যখন 180 হয় তখন তারা বিপরীত দিকে ক্রিয়া করে, রাইট? তাহলে যদি এমন কোশ্চেন পরীক্ষাতে আসে, খ নাম্বার কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন, ভেক্টর লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান রাশিদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান, তোমাকে যদি প্রমাণ করতে বলে, তাহলে কিভাবে প্রমাণ করবা? দেখো আমি জিনিসটা একটু দেখাই দিই। আচ্ছা, তাহলে প্রমাণ করতে গেলে আমাদের দেখো আমরা কি জানি, দুইটা ভেক্টর যদি পি হয় আর যদি কিউ হয় দুটা ভেক্টর, এবং এদের মান যদি পি কিউ হয়, তাহলে এদের লব্ধি কি হচ্ছে, আর সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা তার উপরে রুট। এখন প্রথমে এটা লিখলাম, তারপরে যেটা আমরা লিখব যে এখানে লব্ধির মানটা পুরোপুরি নির্ভর করে কস আলফার উপরে। এখন কস আলফার সর্বোচ্চ মান আমরা কত জানি, 1, সর্বনিম্ন মান জানি -1। 1 কখন হয়, যখন থেটা ইকুয়াল টু, থেটা না লিখে এখানে আলফা লিখি, জিনিসটা তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে। যখন আলফা ইকুয়াল টু 0 হয়, আর সর্বনিম্ন মান কখন হয়, যখন আলফা ইকুয়াল টু 180 হয়। তাহলে এখানে যদি আলফা 0 বসাই আমরা, তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা 0 মানে কি, সেটা 1 হয়ে যাচ্ছে, তার উপরে রুট মানে এটা সমান কি, পি প্লাস কিউ হয়ে যাচ্ছে না? তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান রাশিদ্বয়ের যোগফলের সমান, আমরা কিন্তু প্রমাণ করে ফেলে দিলাম। সেম ভাবে দুটো ভেক্টরের সর্বনিম্ন মান রাশিদ্বয়ের বিয়োগফলের সমান কিভাবে প্রমাণ করব? সেম কেস দেখো, যদি আমরা একটু মুছে দিই, দেখো এটা তো কিউ ছিল। আচ্ছা, যদি cos আলফা 180 হয়, তাহলে cos আলফার মান কত হচ্ছে, -1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, তাহলে সমান সমান কিন্তু হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, তাহলে আমরা কি প্রমাণ শিখলাম, যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান রাশিদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান। সেটা প্রমাণ করতে গেলে আমাদের যেই মূল জিনিসটা যেটা দেখাতে হবে, সর্বোচ্চ মান হলে আলফা সমান 0 ডিগ্রি, সর্বনিম্ন মান হলে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপরে লব্ধির সূত্র বসাবো, লব্ধির সূত্র বসিয়ে আলফার মান একবার 0 বসিয়ে দেখাই দিব পি প্লাস কিউ, আলফার মান একবার 180 বসিয়ে আমরা দেখাই দেব পি মাইনাস কিউ। ক্লিয়ার জিনিসটা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তারপরে দেখো পায়ে হাঁটা ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন কিন্তু আসে, অনেকবার আসে। বা এরকম আসে, বালুর উপরে হাঁটা কষ্টকর কেন, ব্যাখ্যা করো। অথবা মানুষ কিভাবে হাঁটে ব্যাখ্যা করো ভেক্টরের মাধ্যমে। তাহলে মানুষ কিভাবে হাঁটে ভেক্টরের মাধ্যমে ব্যাখ্যা করতে গেলে দেখো এখানে একজন ভদ্র মহিলা, ইনি হাঁটছেন, মোবাইল দেখতে দেখতে হাঁটছে না, মোবাইল দেখতে দেখতে কিন্তু হাঁটা উচিত না। আচ্ছা যাই হোক, এখানে হাঁটছেন, তাহলে ইনি হাঁটলে দেখো এই যে এটা যদি মাটি হয়, এটা যদি মাটি হয়, তাহলে তিনি এই যে এই পা দিয়ে এই বরাবর একটা বল প্রয়োগ করছেন না। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল বাট অপোজিট রিয়াকশন, রাইট? তার মানে এটার এইদিকে একটা বল কাজ করবে মাটির সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করবে। তাহলে সেটা যদি কাজ করে, তাহলে এইদিকে যে ধরো সাপোজ এফ বল তিনি প্রয়োগ করেছেন, তাহলে এটা কত হবে, এফ cos থিটা। আর এই বলটা কি হবে, এফ sin থিটা। তাহলে একটা মানুষ যখন হাঁটছে তখন কি, সে মাটির উপরে তির্যকভাবে একটা বল প্রয়োগ করে, যেমন এই যে এখানে তিনি করছেন, করলে সে বলটা দুটা উপাংশে ভাগ হয়ে যায়। উপাংশে ভাগ হয়ে যে
অনুভূমিক উপাংশ যেটা এফ কস থিটা, সেটা কি তাকে সামনে ধাক্কা দেয়, তাকে কিন্তু এদিকে ধাক্কা দিচ্ছে, সে সামনে যাচ্ছে। আর এফ সাইন থিটাটা কি হয়, এফ সাইন থিটাটা তার ওজন, তার যে ওজন আছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, সাপোজ এর ভর হলো 50 কিলোগ্রাম, তাহলে তার একটা ওজন আছে না, ওজন কাজ করছে কিন্তু এদিকে। আর এই যে এফ সাইন থিটা কাজ করছে অপোজিট দিকে, তার মানে কি তার ওজনটা কমিয়ে দিচ্ছে, ওজনটা কমিয়ে দিচ্ছে। তাহলে একটা মানুষের হাঁটা তুমি যদি ব্যাখ্যা করতে চাও তাহলে কি করবা, একটা পায়ের ছবি দাগাবা, মানুষের ছবি দাগানোর দরকার নেই, পায়ের ছবি দাগাবা, পায়ের ছবি দাগিয়ে আমরা কি করব, সে তির্যকভাবে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করলে বলটা আবার এদিকে ক্রিয়া করছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ক্রিয়া করলে সেখানে দুটো উপাংশ হচ্ছে, একটা অনুভূমিক উপাংশ তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে এবং উলম্ব উপাংশ তাকে ওজনের বিপরীতে কাজ করে তার ওজনটা কমিয়ে দিচ্ছে। এভাবে মানুষ হাঁটছে, সিম্পল, মানুষের হাঁটা ব্যাখ্যা এভাবে করে দেবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলে বালিতে হাঁটা কষ্টসাধ্য কেন, বালিতে হাঁটা কষ্ট কেন, যখন মানুষ বালিতে হাঁটছে তখন দেখো বিষয়টা দেখো, এই যে এর পায়ের অংশটা আমি মুছে দিচ্ছি, যখন মানুষ বালিতে হাঁটছে, ধরো এটা বালি, এখানে বালি, সি বিচে গেছে, সি বিচে যে সে জুতা পরে হাঁটছে, তাহলে তখন সে যে বলটা প্রয়োগ করছে বালির উপরে, বালির উপরে যে বলটা প্রয়োগ করবে, সেই বলটা কিন্তু নিউটনস থার্ড ল অনুযায়ী পুরোপুরি এদিকে কাজ করতে পারবে না। সে দেখা গেল যে 10 নিউটন বল প্রয়োগ করলো, এদিকে কাজ করতেছে 2 নিউটন, তাহলে কি বলটা পুরোপুরি অপোজিট রিয়াকশনে যাচ্ছে না, কারণ বালি কি নরম জিনিস, ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বালিতে হাঁটা কষ্টকর কেন, কারণ বালিতে হাঁটলে, বালি যেহেতু নরম, বালির মধ্যে হাঁটলে পা ভেতরে ঢুকে যায় এবং নিউটনের থার্ড ল অনুযায়ী যে প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়া বলটা আমরা ঠিকঠাক মতো পাই না। ওকে, সেই জন্য কি বালিতে হাঁটা কষ্টকর। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যেটাতে যাব সেটা দেখো, পাখির ওড়ার সময় ভেক্টরের কোন সূত্র মেনে চলে। পাখি যখন উঠছে, পাখি যখন উঠছে তখন ভেক্টরের কোন সূত্র মেনে চলতেছে, তাহলে দেখো পাখি যখন উঠছে তখন পাখি কিভাবে ডানা ঝাপটাচ্ছে না, যে এখানে 1 নাম্বার চিত্রে যেটা দেখিয়েছি, এখানে 2 নাম্বার চিত্রে যেটা দেখিয়েছি, পাখি ডানা ঝাপটাচ্ছে। তাহলে যখন পাখি যখন ডানা ঝাপটাচ্ছে, পাখিটা কিন্তু ক্রস করে এইভাবে ডানা ঝাপটায়, কিন্তু আমার হাতটা পুরোপুরি আসছে কিনা ক্যামেরায় জানি না, এইভাবে ঝাপটায়। তো এইভাবে যখন ঝাপটাচ্ছে দেখো, পাখির ডানা ঝাপটাচ্ছে এইভাবে, তাহলে যখন এইদিকে ঝাপটাচ্ছে তখন এইখানে একটা ধরো এফ বলে সে ডানা ঝাপটাচ্ছে, এই যে এফ বলে সে ডানা ঝাপটাচ্ছে। ওকে, এই যে এখানে এফ বলে সে ডানা ঝাপটাচ্ছে, তাহলে এখানে দুটো উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ, এটা যদি থেটা হয় এফ কস থেটা, এটা হলো উলম্ব উপাংশ এফ সাইন থেটা। তাহলে এই অনুভূমিক উপাংশটা, এর তো ডানা দুইটা, ঝামেলা হয়ে গেছে এটা, সে তো এদিকেও ঝাপটাচ্ছে, তাই না? তাহলে এখানে কি এফ কস থেটা, এখানেও এফ কস থেটা। ওকে, আর এখানে কি এফ সাইন থেটা, এখানেও এফ সাইন থেটা। তাহলে পাখি যখন ডানা ঝাপটাচ্ছে, যখন এভাবে ডানা ঝাপটাচ্ছে, তখন এফ কস থিটা এবং এফ কস থিটা এই দুটা তাকে ভেসে থাকতে সাহায্য করছে ওজনের বিপরীতে, আর এফ সাইন থিটা তাকে সামনে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তুমি এই যে চিন্তা করো যে এফ সাইন থিটাটা এভাবে কাজ করছে আর এফ কস থিটাটাকে কি করছে, তার হলো ওজনের বিপরীতে কাজ করছে। ক্লিয়ার জিনিসটা? এটাও কিন্তু অনুভূমিক উপাংশের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। যে পাখি উঠছে কিভাবে ব্যাখ্যা করতে গেলে আমরা কি করব, তাহলে যে পাখি যখন দুটো ঝানা ঝাপটায়, ডানাগুলা কিছুটা তির্যকভাবে ঝাপটায়, সেখানে তাহলে যেহেতু তির্যকভাবে ঝাপটায়, সেখানে তাহলে তাদের ডানার যে বল প্রয়োগ করে সেটা দুটো উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশগুলি তার ওজনের বিপরীতে কাজ করে তাকে ভাসিয়ে রাখে এবং উলম্ব উপাংশ তাকে সামনের দিকে নিয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো নেক্সট আমাদের যে জিনিসটা, পাখি ওরা তো বুঝলাম, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ডানহাতি স্ক্রু নিয়মটা কি, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে। ডানহাতি স্ক্রু নিয়মটা কি?
ডানহাতি স্ক্রু নিয়ম হলো যে এটা বেসিক্যালি যে একটা দুটা ভেক্টরের ক্রস গুণফল করার জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখো একটা ভেক্টর যদি থাকে এরকম এ, আরেকটা ভেক্টর যদি থাকে বি, তাহলে দুইটা ভেক্টরকে যখন ক্রস গুণফল করবা তখন ভেক্টর দুটা যে সমতলে আছে সেই সমতলের অভিলম্ব বরাবর একটা স্ক্রু রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে স্ক্রুর যে দিক হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের দিকও সেটাই হবে। এটাই হলো ডানহাতি স্ক্রু নিয়ম। একটু ক্লিয়ার করে দিই আরেকটু। দেখো আমি যদি এ ক্রস বি লিখি তাহলে এটা তো একটা ফলাফল আসবে। সে ফলাফল একটা ভেক্টর আসলো সাপোজ সি, এ ক্রস বি এর একটা ফলাফল আসলো, সেটা তো একটা ভেক্টরই হবে, সেটা সি। তাহলে এখন দেখো সি ভেক্টর এটা দিক কোন দিকে হবে? এটা হবে এ আর বি যে সমতলে আছে এটা প্রথম ভেক্টর কোনটা? এ। তাহলে এই প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে অভিলম্বভাবে একটা স্ক্রু রেখে যদি ঘুরাই তাহলে দেখো এ থেকে বি এর দিকে যদি ঘুরাই তাহলে এদিকে ঘুরছে, তাই না? তাহলে এদিকে যদি ঘোরে, এদিকে যদি ঘোরে তাহলে এইভাবে ঘুরলে তাহলে দেখো এই স্ক্রুর মতো অবস্থা হচ্ছে না? এক নাম্বার কেস যে এই যে এভাবে ঘুরছে, সরি এই যে এই স্ক্রুর মতো হচ্ছে, দুঃখিত। এক নাম্বার কেস এই যে এ ক্রস বি মানে এইভাবে ঘুরছে, এই যে এইভাবে ঘুরছে, তাহলে সেটা কি এই স্ক্রুর মতো কাজ করছে না? যদি এইভাবে ঘোরায় তাহলে সেটা কি উপরের দিকে যাবে। তাহলে সেম ভাবে এ ক্রস বি এর জন্য যে দিকটা সেটা কিন্তু এই দিকে আসবে এভাবে ঘোরালে। আর যদি এই জিনিসটা আমি বি ক্রস এ করতাম তাহলে এখানে প্রথম ভেক্টর কোনটা? বি। তাহলে বি থেকে এ এর দিকে ঘোরাও, তাহলে কোনটা? এই কেস, বি থেকে এর দিকে ঘোরাও, এটা 2 নাম্বার কেস। তাহলে বি থেকে এর দিকে ঘোরালে কিন্তু স্ক্রুটা নিচের দিকে যাবে, আর এভাবে ঘোরালে জিনিসটা এই বোর্ড ভেদ করে ভেতরে ঢুকে যাবে। তাহলে তোমাকে যদি বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম কি ব্যাখ্যা করো, তাহলে আমরা কিভাবে বলবো? যে দুইটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে ভেক্টর দুটি ক্রস গুণফলের দিক হবে প্রথম ভেক্টর দিকে থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটি ডান হাতি স্ক্রু ঘোরালে স্ক্রুর দিক যেদিকে সেদিকে। এটাকে বলে ডান হাতি স্ক্রু নিয়ম। তুমি এ ক্রস বি দিয়ে একবার ব্যাখ্যা করবা, বি ক্রস এ দিয়ে একবার ব্যাখ্যা করবা। ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। যে কয়টা টপিক নিয়ে আলোচনা করলাম তোমাদের নেক্সট সিটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এই বিষয়গুলো দেখবা। আর এই টপিকগুলো কিন্তু বই দেখে মুখস্থ করে লাভ নাই, হুবহু লিখতে পারবা না, মাথায় নিতে হবে, বুঝতে হবে, এবং সেই বোঝা থেকে তোমাদের লিখতে হবে। বেশি লেখার দরকার নাই, তুমি যদি 3-4 লাইনও লেখো, জাস্ট যে টপিক বেস বা যেটা ইম্পর্টেন্ট যেই বিষয়টা পিন পয়েন্ট যেটা সেটা যদি ব্যাখ্যা করতে পারো তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।